কোনো পিকেটিং এর ব্যবস্থা রাখি। আমরা জনগণের স্বতঃস্ফূর্ততার উপর ভরসা রেখেছিলাম এবং পরিবহন ক্ষেত্রে আমরা ধর্মঘটের আহ্বান জানিয়েছিলাম। আমরা দেখেছি সকাল থেকে অনেক জায়গাতে পরিবহন ক্ষেত্রে সেখানে গাড়ি ঘোড়া রাস্তায় বের হয়, অনেক জায়গাতে একটা দুটো গাড়ি রাস্তায় কিছুটা অগ্রসর হয়ে গেছে, কিন্তু যাত্রী সাধারণ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন বলে সেখানে জনগণের এই যাত্রী সাধারণের গাড়িগুলো ব্যবহার করা আগ্রহটা কম ছিল। স্বাভাবিক কারণে একটা গাড়ি চালাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে প্রচুর তেলের খরচা করতে হয়, তার জন্য গাড়িগুলো আবার স্ট্যান্ডে ফিরে আসে। পরবর্তী সময়ে সকাল থেকে যখন গাড়ি ঘোড়া কম চলছিল রাস্তায়, আমরা দেখলাম যে এখানে বিএমএস বা বিবেকানন্দ বিচার মঞ্চের দ্বারা বিভিন্নভাবে এই যারা গাড়ি গত বেশ কয়েকদিন ধরেই স্ট্যান্ডগুলোতে হুমকি ধমকি দেওয়া হচ্ছিল, তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে তোমরা যদি রাস্তায় না নামো তাহলে আগামী দিনে তোমাদের গাড়ি আমরা রাস্তায় চালাতে দেব না। এত সত্য আপনারা যদি একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন এত হুমকি এত ধমকির পরও অন্য দিনগুলোতে রাস্তায় যে যানবাহন আমরা লক্ষ্য করতাম সেই যানবাহন আজকে আমরা রাস্তায় দেখছি না। তার পাশাপাশি গ্রাম ত্রিপুরা তো এই ধর্মঘটের একটা ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে। মোটামুটি ভাবে এখন পর্যন্ত যা খবর আমাদের কাছে আসছে আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী সময় অন্যান্য আছেন ওনারা নিশ্চিতভাবে বিষয়গুলো সর্বত্র ক্ষেত্রে এখন পর্যন্ত যা খবর, যারা কর্মচারী ইঞ্জিনিয়ার তারা ধর্মঘটে অংশ নিয়েছে। পাওয়ার সেক্টরে থ্রুআউট দি কান্ট্রি সারা দেশে তারা ইমার্জেন্সি সার্ভিস যাতে বন্ধ না হয় বুকে বেস নিয়ে ধর্মঘটে অংশ নিয়েছে। রেল গোটা দেশে বিভিন্ন জায়গাতে চলাচল স্তব্ধ হয়ে গেছে। পরিবহন যেটা সড়ক পরিবহন ওইটাও প্রায় বিভিন্ন জায়গাতে স্তব্ধ হয়ে গেছে। এবং আরো যেটা লক্ষ্য করা গেছে স্টিল ইন্ডাস্ট্রি অফ ভাইজাগ এবার টোটালি স্টপ, জনজীবন সব বিপর্যস্ত হয়ে গেছে। পুরোপুরি বন্ধ, কয়লা ক্ষেত্র পুরোপুরি বন্ধ। এগুলো আমি জাস্ট খালি বড় শিল্পগুলোর কথা তুললাম। বিএসএনএল টোটালি ক্লোজড, বন্ধ। ওয়েব সেক্টর তৈল ক্ষেত্র যেটা তৈল ক্ষেত্রে ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে গোটা দেশে। শিল্পের কথা আমি বলছি এরকম এটা সংগঠিত ক্ষেত্র, আর অসংগঠিত ক্ষেত্রে সর্বত্রই একটা ধর্মঘটের ব্যাপকতা লক্ষ্য করা গেছে। আমাদের রাজ্য সম্পর্কে সম্পর্ক আপনাদের সামনে বলেছে, ভয় ভীতি উপেক্ষা করে এই রাজ্য ধর্মঘটে ভালো অংশের মানুষ সমর্থন করেছে, গ্রাম ধর্মঘট চলছে। সবটা মিলিয়ে আমরা ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আমাদের রাজ্যে যারা ধর্মঘটকে সফল করে তোলার জন্য এগিয়ে এসেছেন, সমর্থন জানিয়েছেন, সাহসিকতা পরিচয় দিয়েছেন, এমনকি শিক্ষক কর্মচারী যারা তারাও কিন্তু একটা ভালো অংশ আজকে অফিসকে দেখতে যায়নি। এবং এরা যারা ধর্মঘটে সামিল হয়েছে বিভিন্ন সেক্টরে ক্ষেত্রে, এবং এদের প্রতি আমরা অভিনন্দন এবং সঙ্গে ভয় ভীতি উপেক্ষা করে যেভাবে সামনের দিকে এগিয়ে এসছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে না সত্যি যে সরকারের এই সমস্ত হুমকি ধমকি নানা বিষয় থাকে কিন্তু উপেক্ষা করে তারা এগিয়ে এসেছে। সঙ্গে দেশবাসীকেও যারা এই ধর্মঘটে সামিল হয়েছেন সকলকে আমরা রাজ্যের ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে অভিনন্দিত করছি। পরিস্থিতিকে খুব ঘোরাতো করে ফেলেছে। অনেকে ধারণা হতে পারে কোথাও পার্লামেন্ট ইলেকশনে, আরে পার্লামেন্ট ইলেকশনের সময় ট্রেড ইউনিয়ন মুভমেন্ট যুক্ত না। পার্লামেন্ট ইলেকশনটা সামনে আসছে, আন্দোলনটা নতুন না, ব্যাখ্যা করছিলেন একটু আগে। ব্যাখ্যা অনেকদিন যাবত আন্দোলনটা চলছে, তারই ধারাবাহিক হিসেবে আজকে গিয়ে এটা হয়েছে। আমরা এখানে বলবো যে কি শুরু হয়েছে, স্কিমের পর স্কিম ঘোষণা দিচ্ছে। কিন্তু ইলেকশনটাকে সামনে রেখে এগুলো পরে দিচ্ছে, খালি একটার পর একটা স্কিম। এবং আমাদের রাজ্যে আমি দেখলাম গত কয়েকদিন ধরে দেখলাম পত্রিকাতে কত রকম স্কিম, এবং এগুলি কি আসলে কি মানুষ পাবে, এগুলি কি কার্যকরী হবে? এগুলি অনেকটা এগুলি ইন্স্যুরেন্স কোম্পানিকে পাইয়ে দেওয়ার জন্য, ইন্স্যুরেন্স কোম্পানিকে টাই আপ করে প্রিমিয়াম পাইয়ে দেওয়ার জন্য এই সমস্ত স্কিমগুলো বলছে। আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে, এটি তো হচ্ছে তো। এবং এর সঙ্গে দেখছি আমরা পেনশন নিয়ে একটা সিলেক্টলামি চলছে।
এখানে রাজ্যে এখনো যেমন এডিসিতে যারা গিয়েছে তারা পেনশন পাচ্ছে না, ওই যে তাদের এই পেনশনের টাকা সেখানে পাচ্ছে না শিক্ষক কর্মচারীরা, আর বলছে টাকার কোনো অভাব নেই, কিন্তু পেনশনের টাকা পায় না, গ্র্যাচুইটি টাকা পর্যন্ত পায় না। শিক্ষক কর্মচারীরা যারা রিটায়ারমেন্ট করবে গ্র্যাচুইটি টাকা পাওয়া উচিত, তারা গ্র্যাচুইটি টাকা পর্যন্ত পায় না। এবং ওল্ড পেনশন স্কিম বিভিন্ন রাজ্যে চালু হয়েছে, আমাদের রাজ্যে জোর করে ন্যাশনাল যেটা পেনশন স্কিম, যেটা নিউ স্কিমটা যেটা, সেই স্কিমটা আমাদের রাজ্যে ছিল না, এটা বামফ্রন্ট সরকার ছিল না। এটা 2018 জুলাই মাস থেকে আমাদের রাজ্যে এটা লাগু করে দিয়েছে। এটা বিরোধিতা আমরা করছি, এখনো করছি, দাঁড়িয়ে আমরা এগুলো বলছি। ফুড সিকিউরিটি তো কিচ্ছুই নেই, খাদ্য নিরাপত্তা, এই দেবে সেই দেবে, খালি বিজ্ঞাপন উপর বিজ্ঞাপন। রেশনে গেলে দেখা যায় সাধারণ যে চাউলটা যে পরিমাণ আগে পাওয়া যেত সেই চাউলটা পায় না, গমটা যে পরিমাণ পাওয়া যেত সেটা পায় না। এবং রেশন ব্যবস্থা অনেকটা সাধারণ গরিব মানুষের জন্য হাতের নাগালে পেয়ে যায়। মূল্য বৃদ্ধি বাড়ছে, রেশনিং ব্যবস্থা উপরে নির্ভরশীল হচ্ছে, মূল্য বৃদ্ধি কমাতে ব্যর্থ হয়েছে সরকার। আর লগে স্কিম ওয়ার্কার যারা, তাদের উপর নির্ভর, গোটা দেশে স্কিম ওয়ার্কার আজকে রাস্তা, কেন রাস্তায় তাদেরকে সব কাজ করানো। এই ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী অমুক স্কিমের উদ্বোধন, অমুক মন্ত্রীর অমুক স্কিমের উদ্বোধন, কেই আসবে যারা আশা, মিড ডে মিল ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, কাজে এমনিতে কাজ করে শেষ করার, নানা কাজ করার, তারপর তাদেরকে নিয়ে এসে ভর্তি করে নেওয়া হয়, তাদেরকে দিয়ে মানে সমস্ত কাজে স্কিম ওয়ার্কারদেরকে ব্যবহার করা হচ্ছে। আর মাসের শেষে ঠিক সময় মতো পয়সাটা পায় না। পেনশন যে টাকাটা বামের সময় চালু হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়, সেই টাকাটা ঠিক মতো পায় না, তাদের গ্র্যাচুইটি দেওয়া হয় না, এই অবস্থা তৈরি হয়েছে। বেকার সমস্যা, কাজের নামে একটা ছেলে খেলেই চলছে, ইন্টারভিউ করে ইন্টারভিউ দিয়ে কাজ কিন্তু পায় না, আর মাঝে মধ্যে দু একটা অফার মেলা করে কিন্তু লোক দেখানো, এটা মানুষকে টুপি পড়ানোর মতো এবং বিশাল বেকার বাহিনী তৈরি করেছে। পরিস্থিতি সমস্ত দিক থেকেই মানুষ এখন আক্রান্ত। বিদ্যুৎ ক্ষেত্র এখন তো ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, বিদ্যুৎ আইনটা পাস করাতে ফেল করেছে, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ইঞ্জিনিয়ারদের আন্দোলন, এবং এরপর এখন গিয়ে করছি প্রশাসনিক নির্দেশ দিয়ে লাগু করতে শুরু করছে। প্রশাসনিক নির্দেশ দিয়ে স্মার্ট মিটার বুঝিয়ে, প্রশাসনিক নির্দেশ দিয়ে সমস্ত কিছু হ্যান্ড ওভার করতে শুরু করেছে। এই যে অবস্থাটা বিদ্যুৎ ক্ষেত্রে, এটা তো সাধারণ মানুষ অবস্থা খুব নাগালের বাইরে চলে যায়, যাতে সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না, ব্যবহার করতে পারবে না, এবং সে অর্থ তার থাকবে না। 26,000 টাকা ওয়েজ, বহু আগে 18,000 টাকা ওয়েজ, সেখানে 18,000 টাকা ওয়েজ অলরেডি ডিক্লেয়ার করেছে। কে করেছে? সুপ্রিম কোর্ট। গোটা দেশে লাগু করবে। কেরালাতে তারা সর্বনিম্ন মজুরি করেছে 600 টাকা পার ডে। তাহলে ভারতবর্ষের রাজ্যে কেন হবে না? আমরা বলছি 26,000 টাকা দিতে হবে সারা দেশে, ওয়েজ কমিয়ে দিচ্ছে গোটা দেশে। সমস্ত ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত অস্থায়ী কর্মীদেরকে কাজে লাগিয়ে এই সমস্ত আউটসোর্সিং এর নামে ওয়েজ কমিয়ে দিচ্ছে। 6,000 7,000 টাকা এক্সপ্লয়েট করছে, এক্সপ্লয়েট পুরোপুরি টাকা বিল করে নিচ্ছে। এই ওএনজিসিতে কি চলছে? ওএনজিসিতে একটা ড্রাইভার এগেস্টে বিল করে নিয়ে আসে 21,000 22,000 টাকা বিল করে নিয়ে আসে, আর শেষ শ্রমিককে মজুরি দিচ্ছে মাত্র 10,000 11,000 টাকা। ব্যাংকে তার নামে যাচ্ছে 22,000 21,000 22,000 টাকা ব্যাংকে ঢুকছে তার নামে, এবং সে যেই ঠিকাদার আন্ডার কাজ করে সেই ঠিকাদারকে সে বাকি টাকাটা ব্যাংক থেকে তুলে ঠিকাদারকে দিয়ে দিচ্ছে, দিতে হচ্ছে। এর দালালির টাকা এবং মাস্তানির টাকা এই আমাদের ওএনজিসিতে চলছে ড্রাইভারদের উপর। এই যে নির্যাতনগুলো চলছে সারা দেশে শ্রমিকদের উপরে, সেখানে গিয়ে তোলাবাজি গোটা দেশে চলছে, এবং এই তোলাবাজিতে শ্রমিকরা এমনিতে ওয়েজ কমে গেছে, তার উপরে তারা গিয়ে আক্রান্ত এবং অধিকার আক্রান্ত ওয়েজ তারা শ্রমকোট চালু করেছে। সবটা মিলিয়ে এই আজকের এই ধর্মঘটে আমরা ভাববো যে মোদী সরকার একটা শিক্ষা দিক, কিন্তু বিজেপি সরকার সেই শিক্ষা নেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কারণ তারা কৃষকদের উপর যেভাবে নির্যাতন শুরু করেছে এবং এই নির্যাতন এখনো অব্যাহত আছে, আলোচনায় বসে না, কথা বলতে চায় না এবং শ্রম সম্মেলন করে না। প্রতি বছর দেশের সব শ্রমমন্ত্রী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সমস্ত শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটা মিটিং হতো, প্রাইম মিনিস্টারও থাকতেন। আমি নিজেও শ্রমমন্ত্রী ছিলাম এক সময়, এই ধরনের মিটিংয়ে অংশ নিয়েছিলাম দিল্লিতে। এখান থেকে ফরওয়ার্ড করা হতো কিছু, যেগুলি মানে সবাই আলোচনা করে ঠিক করতে সরকারকে কার্যকর করতে। এখন এগুলো ঠিক আছে, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর এখন সব উঠে গেছে, কিচ্ছু নেই এই অবস্থা। এবং কাজের ঘন্টা সিরিয়াস আগে নিয়ে গেছে। কাজের ঘন্টা একটা লোক 17-18 ঘন্টা কাজ করতে পারে,
অসম্ভব। 12 ঘন্টা আইন করে দিচ্ছে, দিল্লি কয়েকটা রাজ্যে বিধানসভা বিল এনে 12 ঘন্টা আইন পাস করিয়ে দিচ্ছে। এমনি বেকাররা কাজ পায় না। তাহলে একটা লোক যদি 12 ঘন্টা কাজ করবে, বেকারদের তো কাজ পাওয়ার সম্ভাবনা আরো কমবে, বেকার সমস্যার তীব্রতা আরো বাড়বে। আর মুনাফা কার হবে? মালিককে মুনাফা 4 ঘন্টা তাকে বেশি কাজ করাবে, মজুরি দেবে না, লাভ হবে। এবং এই সুবিধাগুলো পাইয়ে দিচ্ছে শিল্পপতিদের, তাদের নির্দেশই কেন্দ্রীয় সরকার চলছে। তারই ফলশ্রুতি হিসাবে তাদের ফান্ডে প্রচুর টাকা জমা দেয় নির্বাচনী বৈতরণী বাড়ানোর জন্য। সুপ্রিম কোর্ট কাল অলরেডি রায় দিয়ে বলে দিয়েছে পরিষ্কার, ট্রেড ইউনিয়ন আন্দোলন, কৃষক আন্দোলন আগে থেকেই তো হচ্ছে, লুটপাট করছে এবং মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতেই এই ধর্মঘট, আমরা মনে করি এই ধর্মঘটের মধ্য দিয়ে যদি সরকার তার নীতি পরিবর্তন না ঘটায়, বাজেটের যদি নীতি পরিবর্তন নেই, কোনো নির্দেশিকা নাই, কিন্তু মেইন বাজেটকে দেখা যাবে মানুষের জন্য। কারণ কেন্দ্রীয় সরকার বড় লোকদের এত বেশি ছাড় দিয়ে দিয়েছে, বাজেটের চরম ঘাটতি চলছে, রাজ্য ঘাটতি চলছে। এই ঘাটতি পূরণ করে যেন দেনার উপর দেনা, ঋণের পর ঋণ, এত টাকা ঋণ নিচ্ছে ভারত সরকার, আমাদের রাজ্য সরকার এত টাকা ঋণ নিয়েছে। তার বিনিময়ে কোনো পরিকাঠামো তৈরি হয়েছে? কোনো পরিকাঠামো নতুন করে হাত দিয়েছে? পরিকাঠামো যা তৈরি হয়েছিল সেগুলো এখন ভগ্নদশায় আছে। এই পরিস্থিতি, তাহলে টাকা যাচ্ছে কোথায়? টাকা কাকে দিচ্ছে? বাজেটের বিরাট অংশে টাকা ডাইভার্ট করে দিচ্ছে সমস্ত তাদের ওই ট্যাক্স রিমুভ করে নানা কাজে তাদেরকে পাইয়ে দিচ্ছে। এবং এই যে ধরুন এই হেলথ ইন্স্যুরেন্স স্কিমের নামে এগুলো যেগুলি করছে, সমস্ত বিমা কোম্পানিগুলো, বেসরকারি কোম্পানিগুলিকে কোটি কোটি টাকা পাওয়ার জন্য রাস্তা করেছে। কিন্তু আপনি যখন হাসপাতালে যান চিকিৎসার জন্য, এই যে বিভিন্ন স্কিমগুলো ওষুধ পান, ইএসআই একটা স্কিম, বিশাল পরিমাণ টাকা পড়েছে। ইএসআই স্কিমে আমাদের রাজ্যে একটা হাসপাতাল, বড় হাসপাতাল হওয়ার কথা এখনো হয়নি। এবং সেই হাসপাতালে যারা যায় এখন, যেটা ছোট্ট একটা আছে, এখানে যখন যায় ওষুধের দোকানে গেলে ওষুধ নেই, কেন এটা হবে? এখান থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে খবর 60,000 কোটি টাকা জমানো টাকা এখান থেকে হাতিয়ে দিয়েছে, সরিয়ে অন্য খাতে গিয়ে খরচ করে দিয়েছে ইএসআই স্কিমে। তো শ্রমিক তার টাকা কিন্তু তার মজুরি থেকে কেটে একটা অংশ, মালিকের থেকে একটা অংশ নিয়ে কিন্তু ইএসআই স্কিম। এটা এমন না যে গভর্নমেন্টের এখানে টাকা, এটা কিন্তু তাদের প্রাপ্য অধিকার, এই টাকাটা পর্যন্ত পায় না। এই পরিস্থিতি চলছে এবং এই পরিস্থিতি আপনি নিষ্কৃতি পাওয়ার জন্য এই আন্দোলন। যদি নীতি না পাল্টায়, আমরা খুব শর্ট টাইমের মধ্যে দিল্লিতে ট্রেড ইউনিয়নগুলো বসবে, বসে হয়তো আমাদের এই স্লোগান দিতে হবে, সরকার পাল্টা। কারণ এই দাবিগুলো সব অর্থনৈতিক দাবি দেওয়ার কথা আমি বলছি। এটা মানুষের জীবন জীবিকার সমস্যা, দেশবাসীর সমস্যা, মানুষের সমস্যা। এই যে নীতিতে বেকার বাড়ায়, যে নীতিতে দারিদ্রতা বাড়ায়, যে নীতিতে মানুষকে না খেয়ে রাত্রে ঘুমাতে হয়, যে নীতিতে অনাহারে মানুষ মারা যায়, যে নীতিতে বাচ্চা বিক্রি করতে হয় অনাহারি মা, সেই নীতি যদি পরিবর্তন না ঘটায়, এই নীতির পরিবর্তন না ঘটালে রাজনৈতিক পরিবর্তনের স্লোগানে আমাদের নামতে হবে। এবং যে রাজনীতি এই যে সমস্যাগুলো জন্ম দেয়, সৃষ্টি করে এবং বাড়িয়ে তোলে, সেই রাজনীতি থেকে পরিবর্তন করে একটা সুস্থ সমাজ এবং সুস্থ দেশ, একটা ভালো দেশ, অর্থাৎ ন্যূনতম মানুষের সমস্যাগুলো ভাববে, মানুষের অধিকার, সম্মান, মর্যাদা, ইজ্জত ফিরিয়ে দেবে এবং আইনের শাসনটা থাকবে। এই ধরনের একটা অবস্থা তৈরি করার জন্য আমাদের রাস্তার আন্দোলন চলবে এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব, দেশবাসীর কাছে যাব, ঘরে ঘরে যাব, মানুষকে বুঝাবো। পরিবর্তন না করলে কেউ পারবেন না। আপনি করেন বিজেপি, আপনিও ন্যায় পাবেন না, করেন আপনি অন্য পার্টি, ন্যায় পাবেন না। শাসন দল তো আপনার জন্য আলাদা দোকান আছে, সস্তার জিনিস পাওয়া যায়। আপনি আপনার ঘরে যে বেকার সন্তানটা আছে, তার ছেলে মেয়ে নিশ্চিত কোনো ভবিষ্যৎ দিতে পেরেছে, তারা পারেনি। কাজে স্বাভাবিক কারণে আমরা সকলের কাছে দত্তময় যাবো। এই লড়াইটা হলো দেশ রক্ষার সংগ্রাম, মানুষকে রক্ষা করার সংগ্রাম। এই সংগ্রামে সকলে এগিয়ে আসবে।